দেখো, আজকে আমরা জীববিজ্ঞানের কয়েকটা অধ্যায় তোমাদেরকে দেখিয়ে দিব কোন অধ্যায় থেকে কীরকম কন্টেন্ট আসতে পারে। মূলত এখন তার বিস্তারিত পড়ানোর কোনো সুযোগ নাই, বাট আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কোন জায়গা থেকে কোশ্চেন আসতে পারে, কোন জায়গা থেকে কোশ্চেন না আসতে পারে, হ্যাঁ, বা কোন জায়গাগুলো একটু বেশি গুরুত্বপূর্ণ। তোমরা ওই জায়গাগুলো একটু বেশি গুরুত্ব দিয়ে পড়বে আর কি, ঠিক আছে? তাইলেই হবে। তো এটা মূলত সাজেশন ভিত্তিক ক্লাস ধরতে পারো। এবং তোমরা হচ্ছে একটা বই, মানে তোমাদের বইটা এবং একটা পেন্সিল কিংবা যে কোনো কালারের পেন, যে কালারের পেন দিয়ে তুমি বইটা আগে দাগাও নাই, বা পেন্সিল দিয়ে যেহেতু আগে দাগানোর কোনো ইয়া থাকে না, এজন্য পেন্সিল নিতে পারো। পেন্সিল দিয়ে দাগাইতে পারো কোন জায়গাটা গুরুত্বপূর্ণ। তখন যখন তুমি পড়ে যাবা একটা অধ্যায়, তখন ওই জায়গাগুলো একটু বেশি গুরুত্ব দিয়ে পড়বে আর কি, ঠিক আছে? তাহলেই হবে। মূলত এখানে বোঝারও কিছু নাই, আহামরি মানে কনসেপচুয়াল কিছু নাই। নিজেকে অনেক বেশি পড়তে হবে এই জীববিজ্ঞান বইটা। এখানে গণিতের মতো যেমন আমার সাপোর্টটা খুব প্রয়োজন ছিল তোমাদের, জীববিজ্ঞানের ক্ষেত্রে সেটা খুব একটা যে শতভাগ প্রয়োজন তা কিন্তু না। এক্ষেত্রে তোমরা নিজেরা যত বেশি পড়তে পারবা, তার প্রস্তুতি তত বেশি ভালো হবে। বুঝতে পারছো? আসো আমরা যদি ফার্স্টে দেখি, এখানে আমাদের জীববিজ্ঞানের মধ্যে এখানে প্রথম অধ্যায়ের ভৌত জীববিজ্ঞান এবং তোমার যে ফলিত জীববিজ্ঞান, এদের মধ্যে যে শাখাগুলো আছে, এই শাখাগুলো খুব ভালো মতো করে পড়বা। এখান থেকে এমসিকিউ আসার সম্ভাবনা 90% ধরতে পারো, অলমোস্ট। হ্যাঁ, এই অধ্যায় থেকে এখান থেকেই দিবে মূলত এমসিকিউ দিলে। কী আসতে পারে? মরফোলজি মানে কি? অঙ্গসংস্থানবিদ্যা। ট্যাক্সোনমি মানে কি? শ্রেণীবিন্যাসবিদ্যা। ফিজিওলজি মানে শরীরবিদ্যা। হিস্টোলজি মানে হলো যেখানে টিস্যুর গঠন নিয়ে আলোচনা করা হয়। ভ্রূণবিদ্যা মানে হলো জননকোষের উৎপত্তি নিয়ে আলোচনা করা হয়। কোষবিদ্যা মানে কোষের গঠন। জেনেটিক্স মানে জীবের বংশগতিবিদ্যা, তোমার জীবের বংশগতি ধারা। বিবর্তন মানে হলো বিকাশ বিবর্তন নিয়ে আলোচনা করা হয়। এন্ডোক্রাইনোলজি মানে হলো জীবের হরমোন নিয়ে আলোচনা করা হয়। জীবভূগোল মানে ভূগোলের সীমার ভিতরে জীবের বিস্তৃতি নিয়ে আলোচনা করা হয়। এরপরে ফলিত জীববিজ্ঞানের মধ্যে এইগুলো সেমভাবে পড়ে যাবে, কোনটাতে কী নিয়ে আলোচনা করা হয় এটা। এগুলা মোটামুটি খুব মনোযোগ দিয়ে পড়তে হবে, কারণ এগুলা ভুলে যাওয়ার সম্ভাবনা থাকে। আর ভৌত জীববিজ্ঞানের শাখা কোনটা এবং ফলিত জীববিজ্ঞানের শাখা কোনটা, এগুলা যেভাবেই পারো, যে প্রসেসেই পারো, ভালো মতো করে একটু মনে রাখতে হবে। কিংবা তুমি শুধুমাত্র ভৌত জীববিজ্ঞানটা মনে রাখো, আর এই ফলিত জীববিজ্ঞান মনে না রাখলেও চলবে, কারণ ওই ক্ষেত্রে তোমার কোয়েশ্চেন আনসার অপশনের মধ্যে তুমি বলতে পারবা। মনে করে এখানে দিবে যে কোনটা ফলিত জীববিজ্ঞানের শাখা, তাহলে তোমার বাকি তিনটা দিবে নিশ্চয়ই এখানে আমাদের ভৌত জীববিজ্ঞান। তাহলে তুমি ওই প্রথম তিনটা যদি যাচাই করতে পারো, বাকিটা হবে আনসার। এভাবে করে যে কোনো একটা যদি একটু ভালো মতো করে পড়ে নাও, অপরগুলো না পড়লেও চলবে। তাহলে তুমি এই ক্ষেত্রে আনসার করতে পারবা। আবার এই ক্ষেত্রে এইগুলো কিন্তু পড়ে যাওয়া হলে এখানে যে কন্টেন্টগুলো আছে, যেমন পরজীবী নিয়ে আলোচনা করা হয় কোন শাখায়, পরজীবী বিদ্যায়, ঠিক আছে? এগুলো মোটামুটি সহজ আছে, যেগুলো একটু অ্যাবনর্মাল এগুলো মনে করে এখানে টোটাল যদি 30টা থাকে, 30টার মধ্যে দেখা যাবে যে 20টা হচ্ছে নাম দিয়ে তুমি শিখতে পারতেছো, বাকি 10টার মতো মুখস্থ করতে হবে, ঠিক আছে? এরপর হচ্ছে জীবের শ্রেণীবিন্যাস। শ্রেণীবিন্যাসের থেকে এখানে আহামরি কিছু আসে না। এখানে আমরা এই জায়গায় এই কোয়েশ্চেনটা আসতে পারে, আমাদের পঞ্চরাজ্য বা পাঁচটা রাজ্যে ভাগ করেন কে? আর.এইচ. হুইটেকার। আর.এইচ. হুইটেকার পাঁচটা রাজ্যে ভাগ করেন, ঠিক আছে? এবং আমাদের এইখান থেকে সুপার কিংডম ওয়ানের মধ্যে আমরা কী কী পাবো? মনারা পাবো। সুপার কিংডম টু এর মধ্যে প্রোটিস্টা পাবো। এগুলো খুব গুরুত্বপূর্ণ, কিন্তু বিশেষ করে উদাহরণগুলা সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো উদাহরণগুলো। মনারা রাজ্যের উদাহরণ কী কী আছে? নীলাবশ, উৎসবাল, ব্যাকটেরিয়া। এবং তোমাকে এখানে উদাহরণ থেকে এই মনারা রাজ্যের থেকে সিকিউ আসতে পারে, এই জায়গাটা সিকিউর জন্য গুরুত্বপূর্ণ। মনারা রাজ্যের বৈশিষ্ট্যগুলো কী কী হতে পারে, এগুলো রিডিং পড়বা, ঠিক আছে? সেমভাবে প্রোটিস্টা রাজ্যের মধ্যে এখানে উদাহরণ দিয়ে তোমাকে ধরতে হতে পারে, অ্যামিবা, প্যারামেসিয়াম, একুশি। মানে তুমি সিকিউ ধরার জন্য উদাহরণগুলো জানতে হবে। আর আমাদের জীববিজ্ঞানে কিন্তু মেইন কথা হচ্ছে তুমি বইটা কত ভালোভাবে শেষ করছো সেটা, ঠিক আছে? বইটা লাইন বা লাইন ভালো মতো করে, যেগুলো বলতেছি এগুলো গুরুত্বপূর্ণ টপিকগুলো আরও জোর দিয়ে ভালো মতো করে বইটা শেষ করবা। দেন কয়েকটা সিকিউ দেখে যাইলেই হবে। এখানে আহামরি তোমার সলভ করতে খুব বেশি সময় লাগবে না। মোটামুটি বইয়ে যদি তুমি 2 ঘন্টা দাও একটা অধ্যায়ে, সিকিউতে তুমি 15-20 মিনিট সময় দিলেই ইনাফ, কারণ এখানে আহামরি কিছু নেই। আর এমসিকিউ অবশ্যই দেখে যাবা, আর ক খ অবশ্য দেখে যাবা। ক খ দেখতে হবে, ক খ না দেখলে কিন্তু মানে ভুল করার সম্ভাবনা থাকবে। আর এমসিকিউ প্র্যাকটিস করবা কেন? এমসিকিউ প্র্যাকটিস করবা কারণ তুমি যে বইয়ের লাইনগুলো পড়ছো এগুলো একটু গোছানোর জন্য, হ্যাঁ, এগুলো একটু প্র্যাকটিসের জন্য তোমার এমসিকিউ পড়া উচিত, এমসিকিউ সলভ করা উচিত, ঠিক আছে? এমসিকিউ সলভ করতে খুব বেশি সময় লাগে না। আমাদের যেমন ম্যাথে, ফিজিক্সে অনেক সময় লাগে, সেমভাবে এখানে কিন্তু সময় লাগে না।
ফানজাইয়ের উদাহরণ মনে রাখবে ইস্ট পেনিসিলিয়াম মাশরুম, এখানে বৈশিষ্ট্য কী কী থাকতে পারে। প্ল্যান্টের উদাহরণ কী কী আছে আমাদের, এগুলো উন্নত সবুজ উদ্ভিদ, এগুলো আশানুরূপ একটা অ্যানিমেলের মধ্যে সেম। এরপরে হচ্ছে আমরা 7টা ধাপ পড়ি, ক্যাপিসি ওয়েব জিএস দিয়ে মনে রাখতে বলছি। ক্যাপিসি ওয়েব জিএস, কিংডম, ফাইলাম, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জেনাস, স্পেসিস, তাই না? কিংডম, ফাইলাম, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জেনাস, স্পেসিস, রাজ্য, পর্ব, শ্রেণী, ক্লাস, বর্গ, গোত্র, গণ, প্রজাতি, ঠিক আছে? আমাদের মানুষের জন্য যে এখানে আমাদের টোটাল পরিচয়, হ্যাঁ, এখানে টোটাল এখানে দেওয়া আছে, এটা একবার রিডিং করে নিও। দ্বিপদ নামকরণ মানে বাইনোমিয়াল নমেনক্লেচার, আমাদের যে একটা প্রজাতিকে তুমি ইউনিকভাবে নামকরণ করার জন্য আমাদের দ্বিপদ নামকরণের পদ্ধতি করা হয়। মানে একটা প্রজাতিকে তুমি যদি ইউনিকভাবে চিনতে চাও, হ্যাঁ, তাহলে আমরা দ্বিপদ নামকরণ পদ্ধতিটা ইউজ করি। আচ্ছা, তো দ্বিপদ নামকরণ এটা পড়বা। গোলালুর বৈজ্ঞানিক নাম কি? সোলানাম টুবারসাম। এখান থেকে যে কোনো একটা বৈজ্ঞানিক নাম তোমাদের অবশ্যই আসে, প্রতি পরীক্ষায় একটা না একটা আসবে। টোটাল আসে মনে হয় 20-25টা, এগুলো থেকে আসে। আইসিজেডের পুনরুক্তি ইন্টারন্যাশনাল কোড অফ বোটানিক্যাল নমেনক্লেচার এখানে নির্ধারিত হবে। আর প্রাণীর নামটা হচ্ছে উদ্ভিদের নাম এখানে, আর প্রাণীর কোড অফ জুলজিক্যাল নমেনক্লেচার। বইয়ের নামটা খুব গুরুত্বপূর্ণ। এখানে আমাদের ক্যারোলাস লিনিয়াস স্পেসিস প্ল্যান্টারাম নামক বইটি রচনা করেন, এবং এই বইটি ধরে আমাদের দ্বিপদ নামকরণের যে প্রবর্তন বা এখানে সংজ্ঞাটা দেন উনি, ঠিক আছে? দ্বিপদ নামকরণের জন্য কিছু শর্ত আছে, অবশ্যই লেটিন নামে হতে হবে, আর হাতে লিখলে এগুলোকে একটু বোল্ড করে লিখতে হবে বা দাগ নিচে দাগ দিতে হবে, ঠিক আছে? আর প্রথম অংশটা হবে গণ, দ্বিতীয় অংশটা হবে প্রজাতি, হ্যাঁ। প্রথম অংশটা হবে গণ, দুটো অংশ থাকবে, একটা হচ্ছে গণ, একটা হচ্ছে প্রজাতি। এরপর ইউনিক হতে হবে, মানে একটা 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 প্রজাতি তুমি দুইটা নাম ব্যবহার করতে পারবে না। আর পেঁয়াজ হলো অলিয়াম স্যাপা, সিংহ হচ্ছে প্যান্থারা লিও, ধান অরাইজা সেটিভা, কাতলা কাতলা অরাইজা, এগুলা। আর নিচে লেখার সময় আমরা দাগ দিব, ঠিক আছে? এগুলা এই দাগ দিতে যদি ভুলে যাও, তোমার পরীক্ষা মনে করে ক নাম্বারে আসছে, ধানের বৈজ্ঞানিক নাম কি, তুমি যদি শুধু অরাইজা সেটিভা লেখা দিয়ে আনসার করো, তাহলে তোমাকে 00 দিবে। নিচে অবশ্যই দাগ দিতে হবে, মনে রাখবা। এখানে আমাদের 20টা বৈজ্ঞানিক নাম দেওয়া আছে, এগুলো খুব ভালো মতো করে পড়বে, এবং এখান থেকে আসার সম্ভাবনা অলমোস্ট 99%, যে কোনো একটা আসার সম্ভাবনা। দান হচ্ছে অরাইজা সেটিভা, বানানগুলো একটু মনে রাখো, কারণ বানান উল্টাপাল্টা করে দিয়ে প্রশ্ন করতে পারে। দান হচ্ছে অরাইজা সেটিভা, পাট কর্করাস ক্যাপসুলারিস, সাম্যাঙ্গিফেরা ইন্ডিকা, কাঁঠাল আর্থোকার্পাস স্যাটেরোফাইলাস, শাপলা হচ্ছে নিম্পিয়ান অওয়াশেলি, জবা হচ্ছে হাইবাস্কাস রোজা সিনেনসিস, কলার জীবাণু হচ্ছে ভাইব্রিও কলারা, মেলের জীবাণু হচ্ছে প্লাজমোডিয়াম ভাইভেক্স, আরশোলা হচ্ছে পেরিফ্লানেটা আমেরিকানা, মৌমাছি হচ্ছে অ্যাপিস ইন্ডিকা, ইলিশ মাছ হচ্ছে ট্যানভালুস ইলিশা, কোনোব্যাং ডুটারাইনাস মেলানোস্ট্রিকটাস বা বোফা মেলানোস্ট্রিকটাস, দোয়েল হচ্ছে কপসিকা সাউলারিস, রয়্যাল বেঙ্গল টাইগার হচ্ছে প্যান্থারা টাইগ্রিস, মানুষ হচ্ছে হোমো স্যাপিয়েন্স। তাহলে আমাদের প্রথম অধ্যায় থেকে মোটামুটি এতটুকু। তাহলে সিকিউ টপিক যা বললাম সেটা, এবং এমসিকিউর জন্য যেগুলো গুরুত্বপূর্ণ বললাম এটা। কোষ এবং টিস্যু অধ্যায়টা মোটামুটি অনেক বড় বলা যায় আমাদের। এখানে কোষের সংজ্ঞাটা পড়ে নিও। কে বলেন? লুই এবং সিকিয়াভিজের মতে জীবজয় ক্রিয়াকলাপের একক যা অন্য সজীব মাধ্যম ছাড়াই নিজের প্রতিরূপ তৈরি করতে পারে তাকে কোষ বলা হয়। কোষ নিউক্লিয়াসের উপর ভিত্তি করে দুই প্রকার, আদিকোষ এবং প্রকৃতি কোষ। আদিকোষ মানে এখানে নিউক্লিয়াসটা কোনো পর্দা দ্বারা আবৃত থাকবে না। আমাদের একটা কোষ আছে না, কোষের মধ্যে নিউক্লিয়াস আছে না, নিউক্লিয়াসের মধ্যে কোনো স্পেসিফিক পর্দা নেই। পর্দা না থাকলে কী হবে? নিউক্লিয়াসের মধ্যে যে কন্টেন্টগুলো আছে এগুলো এখানে ছড়িয়ে ছিটিয়ে থাকবে না সাইটোপ্লাজমে, ওটাই বলছে যে কোনো পর্দা থাকবে না, তাই নিউক্লিয়াস সাইটোপ্লাজমে ছড়িয়ে ছিটিয়ে থাকবে। তাছাড়াও এখানে মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, এন্ডোপ্লাজম, রেটিকুলাম ইত্যাদি থাকবে না, শুধুমাত্র রাইবোসোম থাকবে। নীলাভ সবুজ সবেল ব্যাকটেরিয়া হচ্ছে উদাহরণ। এরপর আসে প্রাককেন্দ্রিক কোষ, মানে আমাদের সকল জীবজ উন্নত জীবকোষই হলো মূলত প্রাককেন্দ্রিক কোষ। ক্রোমোজোমে ডিএনএ, প্রোটিন, হিস্টোন ইত্যাদি উপাদান থাকে। কাজের ভিত্তিতে দুই প্রকার, দেহকোষ এবং জননকোষ। দেহকোষ মানে হলো সোমা, যেটা দেহ গঠন করে, এটা কোষটা বিভাজিত হয়। জননকোষ মানে যেটা প্রজননে সাহায্য করবে। এবং দেহকোষে কোন বিভাজন ঘটে? মাইটোসিস, এটা মনে রাখতে হবে। দেহকোষে মাইটোসিস বিভাজন ঘটে, জননকোষে কোন বিভাজন ঘটে? মিওসিস, ঠিক আছে? একটা কোষগুলো একটু এঁকে যাবা, আমাদের আসতে পারে অনেক সময় কোষ, এই দুইটা চিত্র এঁকে যাবে একটু, হ্যাঁ। এখানে আমাদের প্লাজমা মেমব্রেন একটা কোষের, আমি যদি একটা দেখাই দিই, এই জায়গায় যেটা দেখতে পাচ্ছ একদম আমাদের বাইরে, সেটা হচ্ছে কোষ প্রাচীর। একদম বাইরে যেটা দেখতে পাচ্ছ এটা কোষ প্রাচীর, ভিতরে প্লাজমা মেমব্রেন বা কোষ ঝিল্লি। এখানে সাইটোপ্লাজম, এটা হচ্ছে তোমার মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। মসৃণ কেন? কারণ এখানে রাইবোসোম লেগে নাই, আর নিচের এন্ডোপ্লাজমিক রেটিকুলামে দানাদার রাইবোসোম লেগে থাকে বিধায় এখানে আমরা কি পাবো? অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম পাবো। এটা হচ্ছে নিউক্লিয়াস, নিউক্লিয়াসের মধ্যে আমরা কি পাবো? নিউক্লিয়ার রন্ধ্র পাবো, নিউক্লিয়ার মধ্যে নিউক্লিউলাস পাবো, এখানে পেঁচানো পেঁচানো কিছু ক্রোমাটিন তন্তু পাবো, এটা হচ্ছে
হচ্ছে নিউক্লিয়ার আবরণী, এবং এখানে যে তক্তকে জেলের মতো পদার্থ তাকে আমরা নিউক্লিওপ্লাজম বলি, এবং এটা হচ্ছে একটা আন্তঃকোষীয় ফাঁক যেখান থেকে একটা কোষ অপর কোষের সাথে তোমার যোগাযোগ রক্ষা করে। ওটা হচ্ছে গোলগি বডি, এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া হুইচ ইজ নোন এজ পাওয়ার হাউস অফ সেল, যেখানে এটিপি প্রডিউস হয়। এরপর এটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট, এবং ক্লোরোপ্লাস্টটা কোথায় থাকবে? শুধুমাত্র উদ্ভিদ কোষে থাকবে। তাহলে আমরা কয়েকটা বৈশিষ্ট্য পাচ্ছি শুধুমাত্র উদ্ভিদ কোষে থাকবে। একটা হচ্ছে কোষ প্রাচীর, কোষ প্রাচীরটা শুধুমাত্র উদ্ভিদ কোষে থাকবে। আরেকটা বৈশিষ্ট্য পাইলাম সেটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্টটা শুধুমাত্র উদ্ভিদ কোষে থাকবে, ঠিক আছে। আর এখানে একটা বড় স্পেস দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কোষগহ্বর। কোষগহ্বর ভেরি প্রমিনেন্ট লার্জ অ্যান্ড প্রমিনেন্ট হচ্ছে তোমার উদ্ভিদ কোষে, আর অলমোস্ট অ্যাবসেন্ট আমাদের প্রাণী কোষে, মনে রেখে। তাহলে এটা প্রাণী কোষ উদ্ভিদ কোষেরটা ভালো মতো করে দেখে চাইলে হয়ে যাবে। এরপর প্রত্যেকটা অংশ নিয়ে বিস্তারিত পড়াশোনা আছে, এগুলো থেকে এমসিকিউ প্রচুর পরিমাণ আসতে পারে। মোটামুটি প্রত্যেকটা লাইনই গুরুত্বপূর্ণ। সো আমরা শুরু থেকে যেভাবে পড়ে আসছি এভাবে করে পড়ে যাবা। ইতিমধ্যে প্রায় 2 বছরে মিনিমাম তো 5 থেকে 10 বার পড়া হয়েছে। এই পড়ার মধ্যে তুমি যা যা জেনেছো এগুলো রিভিশন করেই যাবা। তাহলে সেলুলোজ, হেমিসেলুলোজ, লিগিন, প্যাকটিন, সুপারিন ইত্যাদি নাম রাসায়নিক পদ্ধতিতে তৈরি। এখান থেকে এটা গুরুত্বপূর্ণ। ব্যাকটেরিয়ার কোষপ্রাচীর প্রোটিন, লিপিড, পলিস্যাকারাইড দিয়ে গঠিত। ছত্রাকের কোষপ্রাচীর কাইটিন দিয়ে তৈরি। এই লাইন থেকে আসার সম্ভাবনা অনেক বেশি, এমসিকিউ যদি দেয় এই লাইন থেকে দেওয়ার সম্ভাবনা বেশি। ব্যাকটেরিয়ার কোষপ্রাচীর প্রোটিন, লিপিড, পলিস্যাকারাইড, ছত্রাকেরটা কাইটিন, ছত্রাকেরটা বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এতটুকু গেল। প্রোটোপ্লাজম, প্রোটোপ্লাজম কাকে বলে? দেখো আমাদের এখানে কোষের ভিতরে যা আছে, এখানে কোষের ভিতরে যা আছে, ইভেন এই সেল মেমব্রেন সহ সব কিছুই প্রোটোপ্লাজমের অন্তর্গত, বুঝতে পারছো? সেল মেমব্রেন সহ প্রোটোপ্লাজম। এখানে থেকে তুমি যদি এই নিউক্লিয়াসটা সরিয়ে নাও, নিউক্লিয়াসটা বের করে নিছো, নিউক্লিয়াসটা বের করে নিয়ে এখানে যা পাবা তক্তকে জেলের মতো, সেটা হচ্ছে সাইটোপ্লাজম। সেটাকে কি বলবা? সাইটোপ্লাজম বলবা, ঠিক আছে। তাহলে নিউক্লিয়াস উইথ সাইটোপ্লাজম নোন এজ প্রোটোপ্লাজম। এখানে আমাদের সেল মেমব্রেনটাও প্রোটোপ্লাজমের অন্তর্গত তুমি বলতে পারবা, ঠিক আছে। এখান থেকে নিউক্লিয়াসটা সরিয়ে নিলে যেটা পাবে সেটা প্রোটোপ্লাজম। এটা নিয়ে কনফিউজড হয় অনেকে। অদৃশ্য তক্তকে জেলের মতো বস্তু প্রোটোপ্লাজম। কোষঝিল্লি দিয়ে সব কিছুই হলো ঘেরা, সব কিছুই হলো প্রোটোপ্লাজম। ইভেন কোষঝিল্লি নিজেও অংশ। তো কোষঝিল্লি ছাড়াও এখানে সাইটোপ্লাজম অঙ্গাণু এবং নিউক্লিয়াস থাকে। কোষঝিল্লি নিয়ে আলোচনা করা হয়েছে। ক্লোজঝিল্লির অপর নাম হচ্ছে প্লাজমা লেমা। এরকম আমরা ফিঙ্গার লাইক কিছু প্রজেকশন পাবো, আঙ্গুলের মতো প্রবর্ধক। এখানে আমরা বলবো মাইক্রোভিলাই, ওকে। মাইটোকন্ড্রিয়াটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখান থেকে সিকিউ ফর সিকিউ ভালো মতো করে কয়েকটা স্টার দিয়ে রেখো। এই মাইটোকন্ড্রিয়া থেকে আসার সম্ভাবনা অনেক বেশি তোমাদের সিকিউটা, ঠিক আছে। মাইটোকন্ড্রিয়ার চিত্রটা পড়ে যাবা, মাইটোকন্ড্রিয়ার ইন্টারনাল ফিচারগুলো পড়ে যাবা। কি কি আছে এখানে? 2টা লেয়ার থাকে, 2 স্তর বিশিষ্ট, বা ভিতরের স্তরটা বাজ হয়ে থাকে, তাদেরকে আমরা ক্রিস্টি বলি। ক্রিস্টের গায়ে অক্সিসোম থাকে, অক্সিসোমে এনজাইম থাকে। এনজাইমগুলো কি কাজ করে? শ্বসনে সাহায্য করে, ঠিক আছে। এখানে গ্লাইকোলাইসিস, অ্যাসিটাইল কোএসিস, ইলেকট্রন প্রবাহ তন্ত্রের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ মাইটোকন্ড্রিয়ার ঘটে। দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ইত্যাদি মাইটোকন্ড্রিয়ার মধ্যে সম্পন্ন হয়। গ্লাইকোলাইসিসটা কোথায় ঘটে বলতে পারবে কেউ? গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন, ওকে অনেকবার পড়াইছি। নাহিমা? সাইটোপ্লাজমে, গুড। তাহলে গ্লাইকোলাইসিস কোথায় ঘটে? সাইটোপ্লাজমে। বাকি 4টা ধাপ আমরা কোথায় পড়বো? মাইটোকন্ড্রিয়ায় পড়বো। এইগুলা মোটামুটি পাওয়ার হাউস বলবা, কেন এখানে এটিপি তৈরি হয়, শেষ। আর প্লাস্টিড নিয়েও খুব গুরুত্বপূর্ণ। প্লাস্টিডও হচ্ছে তোমার 4 স্টার। মাইটোকন্ড্রিয়ার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্লাস্টিড। ক্লোরোপ্লাস্টের চিত্রটা আসতে পারে। প্লাস্টিড 3 ধরনের, ক্লোরো, ক্রোমো, লিউকো। ক্লোরোপ্লাস্টের মধ্যে আমরা ক্লোরোপ্লাস্টের গঠনটা পড়বা। এই যেখানে এই চিত্রটা ভালো মতো করে দেখে যাবে, বা এই চিত্রটা। এখানে কি কি পাবা? এই যেখানে আমরা গ্রানাম পাবো, এগুলো কি গ্রানাম, হ্যাঁ। এখানে আমরা স্ট্রমা পাবো, এখানে আমরা থাইলাকয়েড। গ্রানাম অনেকগুলো থাইলাকয়েড নিয়ে গ্রানাম গঠিত। এই যে এগুলো এক একটা লেয়ার হচ্ছে থাইলাকয়েড, হ্যাঁ। এবং এগুলো এক একটা কি গঠন করেছে? গ্রানাম গঠন করেছে। এবং এগুলো হচ্ছে গ্রানাম লেমিলি, যেগুলো তোমার আমাদের এখানে এগুলোকে পরস্পর যুক্ত করেছে, যে আন্তঃগ্রানাম বা গ্রামার লেমিলি বলা হয়, এগুলোকে আন্তঃগ্রানা বলা হয়। এরপর এখানেও 2টা লেয়ার পাবা, একটা হচ্ছে বহিঝিল্লি, একটা হচ্ছে অন্তঃঝিল্লি। এখানে রাইবোজোম পাবা, থাইলাকয়েড, এইগুলো আর কি মোটামুটি। তাহলে চিত্রটা ভালো মতো দেখে যাবে। আর ক্রোমোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট কোথায় কোথায় পাওয়া যায়? এই যে জ্যান্থোফিলের বর্ণ হলুদ, ক্যারোটিন, কমলা, ফাইকোএরিথ্রিন। না, এরিথ্রিন মানে হলো লাল, সায়ানিন মানে হলো নীল ইত্যাদি থেকে থাকে, ঠিক আছে। কোথায় থাকে? রঙিন ফুল, পাতা, গাজরের মূল ইত্যাদি আমরা ক্রোমোপ্লাস্ট পাই। লিকুইডপ্লাস্ট কোথায় পাবো? মূলে পাবো, হ্যাঁ। মূল, ভ্রূণ, জননকোষ ইত্যাদি আমরা পাবো। লিকুইডপ্লাস্টের বর্ণ কেমন? অনেকটা সাদা। এরপর হচ্ছে গোলজি বডি। গোলজি বডি থেকে আহামরি গুরুত্বপূর্ণ না, প্রথম 3 সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল এগুলো। এখান থেকে এমসিকিউ আসতে পারে। গোলজি বডি এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ। এন্ডোপ্লাজমিক রেটিকুলামও গুরুত্বপূর্ণ। কাজগুলো পড়ে যাবে, আর কিছু না পড়ো, এই কাজগুলো পড়ে যাবে। এন্ডোপ্লাজমিক গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কোষগহ্বর, কোষগহ্বরের কাজগুলো পড়ে যাবা, আহামরি গুরুত্বপূর্ণ না। লাইসোজোম খুব গুরুত্বপূর্ণ। সুসাইডাল স্কোয়াড বলা হয়, কারণ এটা আমাদের অক্সিজেনের অভাব হলে বিভিন্ন ধরনের লাইসোজোম পদ্মা ক্ষতিগ্রস্ত হলে আশেপাশে কোষগুলো নষ্ট হয়ে যায়, এই জন্য কখনো কখনো কোষে নিজেই মারা যায়, এই জন্য সুসাইডাল স্কোয়াড বলা হয়। কোষ কঙ্কাল আমরা কী কী পাবো এগুলো মনে রাখবো। অ্যাক্টিন, মায়োসিন, টিউবিউলিন ইত্যাদি প্রোটিন দিয়ে কোষ কঙ্কাল গঠিত। এইগুলো হচ্ছে আমাদের কোষ কঙ্কাল, সাইটোস্কেলেটন। মাইক্রোটিউবিউল, মাইক্রোফিলামেন্ট, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, হ্যাঁ। ট্রিপল এম বা এমআই দিয়ে মনে রাখতে পারো। মাইক্রোটিউবিউল, মাইক্রোফিলামেন্ট এবং ইন্টারমিডিয়েট ফিলামেন্ট ইত্যাদি হচ্ছে আমাদের কোষ কঙ্কালের উদাহরণ।
রাইবোজোম খুব গুরুত্বপূর্ণ, রাইবোজোমটাও গুরুত্বপূর্ণ, যদিও বিস্তারিত তোমাদের না আসলে। রাইবোজোমের প্রধান কাজ হলো প্রোটিন তৈরি করা, হ্যাঁ, প্রধান কাজটা মনে রাখবা, প্রোটিন তৈরি করা, এতটুকু মনে রাখলে চলবে। আর সেন্ট্রোজোম, সেন্ট্রোজোমে কী পাবা, সেন্ট্রোস্পিয়ার পাবা, এখানে সেন্ট্রিওল পাবা দুইটা। এই নিউক্লিয়াস, নিউক্লিয়াসের চিত্র ডিএল, ড্র অ্যান্ড লেভেল। দেখো বায়োলজিতে তোমার চিত্র আঁকতেই হবে, চিত্র আঁকা ছাড়া তুমি তোমার টিচারের অ্যাট্রাকশন নিতে পারবে না। তো সো আমার রিকোয়েস্ট থাকবে যে তোমরা শুরুতে যে আনসারটা করে যাবা, শুরুতে যে আনসারটা করবা পরীক্ষার খাতায়, সেটাতে অবশ্যই যাতে ঘ এবং ঘ দুইটাতেই চিত্র থাকে। মানে তুমি যেগুলো ভালো পারবা, যেগুলোতে তুমি চিত্র জানা থাকবে, ভালো পারবা মানে হলো যে সেটাতে তুমি চিত্র দিবা, ঠিক আছে। যেটাতে ভালো পারবা তার মানে হলো এখানে চিত্র দিবা, যেই রকমই আসুক, ঠিক আছে, যেই রকমই শিখিয়ে আসুক এখানে চিত্র দিবা, ঠিক আছে। তো যখনই তুমি চিত্র দিবা, তোমার টিচারের ফার্স্ট ইমপ্রেশন তুমি নিয়ে নিতে পারবা। টিচার মার্ক দিতে মনে দিবে, মানে চিত্র দেওয়া মানেই বুঝবে যে ওই স্টুডেন্টটা ভালো, ঠিক আছে। আর লেখা তো সবাই লিখবে, লেখা পড়তে টিচাররা মানে খুব একটা করে না, হ্যাঁ। তুমি যত শর্টকাটের মধ্যে একদম জিস্ট পয়েন্ট বুঝিয়ে দিয়ে আনসারটা দিয়ে চিত্রের মাধ্যমে উপস্থাপন করতে পারবে, যত সুন্দরভাবে তোমার আনসারটা, তোমার মার্কস তত বেশি বাড়বে। সো চিত্র প্র্যাকটিস করে যাও, অবশ্যই প্র্যাকটিস করতে হবে। এই যে এখানে এগুলো একবার দেখে আঁকবা, আরেকবার না দেখে আঁকবা, দুইবার না দেখে আঁকবা, তাইলে হয়ে যায়। একটু সিরিয়াসলি আঁকলে হয়। এখানে অংশগুলো কী কী আছে এগুলো পড়ে যাবা। এখানে ক্রোমোজোমের একটা গঠন দেওয়া আছে, এটা একটু এঁকে যাইতে পারো। দেন হলো উদ্ভিদ টিস্যু। তাহলে উদ্ভিদ টিস্যুর মধ্যে এখানে আমাদের ক্লাসিফিকেশন আছে কিছু কিছু। উদ্ভিদ টিস্যু প্রধানত আমাদের এখানে স্থায়ী টিস্যু 3 ধরনের হয়, সরল, জটিল, নিঃস্রাবী। সরল টিস্যুর মধ্যে আবার আমরা কয় ধরনের কোষ পাবো? সরল টিস্যুকে আমরা 3 ভাগে ভাগ করেছি, প্যারেনকাইমা, কুলেনকাইমা, স্ক্লেরেনকাইমা। প্যারেনকাইমার মধ্যে যে কথাবার্তাগুলো আছে সেগুলো পড়বা, কাজগুলো পড়বা মেনলি, হ্যাঁ, কাজগুলো। এই যে কোনটার কাজ, ক্যারেনকাইমা কি, যেখানে এয়ার থাকবে মানে বায়ু থাকবে। ক্লোরেনকাইমা কি, যেখানে ক্লোরোপ্লাস্ট থাকবে। প্যারেনকাইমার কাজ কি, যে দেহ গঠন করা, খাদ্য প্রস্তুত, খাদ্য সঞ্চয়, খাদ্যদ্রব্য পরিবহন। কুলেনকাইমার কাজ কি, কুমড়াবন্ধন কলসের কাণ্ডে দেহ প্রদান করে ইত্যাদি। স্ক্লেরেনকাইমার কাজ কি, এগুলো পড়বা। এই চিত্রগুলো একটু দেখবা, চিত্র দিয়ে কিন্তু সিকিউ আসতে পারে, এখানে চিত্র দিয়ে সিকিউ আসতে পারে, আসতে অনেকবার দেখছি। ফাইবার বা তন্তু কিসের উদাহরণ, স্ক্লেরাইট কিসের উদাহরণ, স্টোন সেল কাকে বলে, হ্যাঁ, পার্ট কিসের উদাহরণ, এগুলো মোটামুটি পরীক্ষা আসে। জটিল টিস্যু উদাহরণ হচ্ছে জাইলেম এবং ফ্লুয়েম, হ্যাঁ। জটিল টিস্যু 2 ধরনের উদাহরণ আমরা পড়ি, জাইলেম এবং ফ্লুয়েম। জাইলেমের কাজ কি? জাইলেমের কাজ হলো তোমার আমাদের মূল থেকে শোষণকৃত পানিটা পাতায় পৌঁছে দেয়া, আর ফ্লুয়েমের কাজ হলো পাতায় প্রস্তুত খাদ্যটা ফুল বডিতে সাপ্লাই দেওয়া, ঠিক আছে। তো এগুলো আমরা পড়লাম এখানে। জাইলেম ফ্লুয়েম গেল। জাইলেম 2 প্রকার, একটা হচ্ছে তোমার প্রাথমিক জাইলেম, গৌণ জাইলেম। এগুলো তোমাদের যদি বিস্তারিত নাই, চিত্রগুলো আসবে না, এগুলো এইচএসসিতে আছে। ট্রাকিট কেমন, মানে আমাদের জাইলেম প্যারেনকাইমা, আমাদের এই যে জাইলেম 4 ধরনের কোষ নিয়ে গঠিত, ট্রাকিট, ভেসেল, জাইলেম প্যারেনকাইমা, জাইলেম ফাইবার। এগুলো একটু পড়বা, হ্যাঁ, এগুলো এই যে চিত্রসহ ভালো মতো করে এঁকে এঁকে পড়বা। এবং এখানে তোমার কাজ কি, মেনলি প্রধান কাজগুলো পড়বা। ভেসেল কোষ, জাইলেম প্যারেনকাইমার কাজ কি, জাইলেম ফাইবারের কাজ কি, হ্যাঁ। এরপর আসে ফ্লোয়েমের মধ্যেও সেম, আমরা কী পাবো? সিপনল, সঙ্গীকোষ, ফ্লোয়েম প্যারেনকাইমা, ফ্লোয়েম তন্তু পাবো। মনে রাখতে হবে সিপনলের মধ্যে কোনো নিউক্লিয়াস নাই, এইটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি কি ভুল বলেছি? কেন কই, এই যে পরিণত শিবকুশে কোনো কি থাকে না, নিউক্লিয়াস থাকে না। এটা আসবে পরীক্ষায়, যে পরীক্ষা বলতে অনেক পরীক্ষা আসে, এটা শিবকুশে কোনো নিউক্লিয়াস থাকে না, মনে রাখিও, ঠিক আছে। আর সঙ্গীকুশ হলো শিবকুশের সাথে যেটা থাকবে সেটা। এবার সে ফ্লেম প্যারেনকাইমা, ফ্লেম প্যারেনকাইমার অংশ উদাহরণ কি থাকতে পারে, কোথায় থাকে, এগুলোই মূলত। লাস্ট অংশটা অত গুরুত্বপূর্ণ না, এখান থেকে জাস্ট উদাহরণগুলো পড়ে যাবা। আবরণীয় টিস্যুর উদাহরণ কী কী, কোথায় কোথায় পাওয়া যায়। এই যে এটা হচ্ছে তোমার কোথায় কোথায় পাওয়া যায়, যে এখানে তো এই যে প্রকারভেদগুলো পড়বো। স্কোয়ামাস কোথায় পাবা? স্কোয়ামাস বৃক্কের বোমাস ক্যাপসুলে। কিউবাডাল কোথায় পাবা? বৃক্কের সংগ্রাহক নালিকাতে, হ্যাঁ, বৃক্কের সংগ্রাহক নালিকাতে পাবা, কালেক্টিং টিউবুলে। কলামনার কোথায় পাবা? কলামনার পাবা তোমার কলামনার পাবো আমরা হচ্ছে তোমার এখানে 3 ভাগে ভাগ কই, কলামনার পাবো অন্ত্রের অন্তঃপ্রাচীরে, হ্যাঁ, অন্ত্রের মানে ইন্টেস্টাইনে। আবার আমরা যদি সজ্জিত কোষগুলোর সংখ্যা হিসাব করি, তাহলে 3 ভাগে ভাগ করা হয়েছে, সাধারণ, স্ট্র্যাটিফাইড, সিউডো স্ট্র্যাটিফাইড। সাধারণ হচ্ছে বৃক্কের বোমাস ক্যাপসুল, স্ট্র্যাটিফাইড হচ্ছে তোমার এটা মেরুদণ্ড প্রাণীদের ত্বক মানে স্কিন, আমাদের স্কিনটা হচ্ছে স্ট্র্যাটিফাইড। সিউডো স্ট্র্যাটিফাইড হচ্ছে ট্রাকিয়া, মনে রাখতে হবে। সিলিয়াযুক্ত হচ্ছে শ্বাসনালী, ফ্লাজেলাযুক্ত হচ্ছে হাইড্রোএন্ডোডার্ম, কর্ণপাতযুক্ত হচ্ছে হাইড্রোএন্ডোডার্ম, মেরুদণ্ড প্রাণীর অন্ত্র, হ্যাঁ, ইত্যাদি পড়বা। গ্রন্থি এখানে আহামরি গুরুত্বপূর্ণ না। যোজক টিস্যুর উদাহরণ হচ্ছে কি, যোজক টিস্যুর মধ্যে ফাইব্রাস আছে, ফাইব্রাস যোজক টিস্যু হচ্ছে মাসেল, মানে হলো পেশি, হ্যাঁ,
পেশি মানে মাংস আর কি। আর স্কেলেটাল টিস্যু হচ্ছে হাড্ডি, ঠিক আছে, মানে হলো বোনস, অস্থি। কোমলাস্থি, অস্থি, কোমলাস্থির উদাহরণ কী হতে পারে? মানুষের নাক, কানের পিনা। অস্থি হচ্ছে আমরা যেটাকে হাড্ডি বলি এটা। তলযোজী টিস্যু উদাহরণ হচ্ছে রক্ত। এই যে রক্তের ব্যাপারে কিছু কথাবার্তা বলা আছে। রক্তের দুইটা উপাদান, রক্তরস এবং রক্তকণিকা। পানি কতটুকু আছে, রক্তের কণিকা কয়টা, লোহিত, শ্বেত, অনুচক্রিকা ইত্যাদি। ঠিক আছে। লসিকা কি? লসিকার সংজ্ঞাটা পড়বা। ইন্ট্রাসেলুলার স্পেসে যে জলীয় পদার্থ জমা হয় সেটা হচ্ছে লসিকা। পেশি টিস্যু কাকে বলে? এইগুলো খুব গুরুত্বপূর্ণ এই জায়গাটা থেকে, এটা আবার সিকিউর জন্য গুরুত্বপূর্ণ। এই যে এই অংশটা, পেশি টিস্যুটা সিকিউর জন্য চিত্রসহ ভালো মতো করে পড়বা, সিকিউর জন্য। হ্যাঁ, ঐচ্ছিক পেশির চিত্রটা মাথায় রাখো কেমন, অনৈচ্ছিক পেশির চিত্রটা কেমন মাথায় রাখো, হৃদপেশির চিত্রটা মাথায় রাখো। এখান থেকে হৃদপেশিটা বিবিআই, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। ঐচ্ছিক পেশির ক্ষেত্রে ডুরাকাটা কী কী ফিচার্স পাবে, এগুলো একদম পিন পয়েন্ট। বুঝে না? হ্যাঁ হ্যাঁ, চিত্রগুলো একটু দেখে যাবে, মানে আসতে পারে তোমাকে যদি ঐচ্ছিক পেশি অনৈচ্ছিক পেশি থেকে কোয়েশ্চেন দেয়, তুই চিত্রগুলো আঁকলে সবচেয়ে ভালো, একদম ফুল মার্কস পাবা, মার্ক কাটার কোনো সম্ভাবনা নাই। মানে এটা আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি। আমি যদি ভুল না করি, আমার এসএসসি পরীক্ষায় আমি বায়োলজিতে সবচেয়ে কম মার্ক পেয়েছি। ৮০ নাকি ৮২ পেয়েছিলাম, ঠিক আছে, সবার কম কম মার্ক পেয়েছি। অনেক কারণ আছে যদিও এটার। একটা কারণ হলো তার মধ্যে তোমার, আমি চিত্র কম আঁকছি। চিত্র কম আঁকার কারণে টিচার মার্ক কেটে নিয়েছে। আমার এমসিকিউ খুবই ভালো হয়েছে, আমার বায়োলজির প্রিপারেশন খুবই ভালো ছিল। আমার স্কুলে যে টেস্ট পরীক্ষাগুলো হয়েছিল, এগুলোতে আমার একদম একটা মার্কও কাটার কোনো সুযোগ ছিল না। মানে তখন খাতা দেখে বলছিলাম আর কি, মানে এটা দেখছিলাম আর কি। এবং আমাদের লাস্ট যে পরীক্ষাটা হয় স্কুলে, ওখানে আমার মার্ক ছিল যে এমসিকিউতে ফুল মার্ক ছিল, খাতায় মনে হয় 49 ছিল, 49। তাও জি ম্যাডাম নাকি এক মার্ক এমনি কাটছে এটা। তার মানে আমার মার্ক ছিল 99 আউট অফ 100। ওই জায়গা থেকে আমার এসএসসি পরীক্ষা মার্ক আসছে তোমার 82 নাকি 80 সামথিং, বা 88, 88 মনে হয়, খুব সম্ভবত 88। তো মোটামুটি কম মার্ক। হ্যাঁ, যেভাবে তোমার পরীক্ষা দিয়েছিলাম এই অনুযায়ী কম মার্ক ছিল। এটা 90, 95 এমন হওয়ার কথা ছিল, বাট মার্ক কাটছে কী জন্য? এই যে এমসিকিউতে তো মার্ক কাটার কোনো সুযোগ ছিল না, এমসিকিউ খুব ভালো দিয়েছিলাম। সিকিউতে মার্ক কাটছে চিত্র কম আঁকছি বিদায়। ওই জন্য আসলে মানে সমস্যা। তোমরা যদি একটু ইয়া করো তাহলে কিন্তু বা উল্টা পাল্টা হলে এ প্লাসে মিস হয়ে যেতে পারে, যদি বায়োলজিতে একটু ইয়া করো, কারণ বায়োলজিতে মার্ক কাটতে পারে। তোমার কেমিস্ট্রিতে বিক্রিয়া টিক্রিয়া লিখছো, ফুল মার্ক দিবে। রসায়নে ম্যাথটা ঠিকঠাক হয়েছে, ফুল মার্ক দিবে। উচ্চতর গণিতে একটা ম্যাথ ঠিকঠাকভাবে পারফর্ম করছো, ফুল মার্ক দেবে। এখানে কোনো কনফিউজিং নাই। তুমি যে এ প্লাস পাবে এটা নিয়ে খুব, আল্লাহ যদি তোমার কোনো কপালে কোনো ইয়া না রাখে, সব কিছু ঠিকঠাক থাকলে তুমি এ প্লাস পাবা। বাট বায়োলজিতে কিন্তু একটু ব্যতিক্রম। বায়োলজিতে টিচার চাইলেও তোমার মার্ক কেটে ফেলতে পারে, কারণ একটা প্রেজেন্টেশন অনেকভাবে করতে পারে। একটা তোমাকে ঐচ্ছিক পেশির বিস্তারিত বলতে বলছে, তুমি জাস্ট এখানে ঐচ্ছিক পেশি নিয়ে যা যা বলা আছে এগুলো বলছো। আবার আরেকটা স্টুডেন্ট হলো ঐচ্ছিক পেশির চিত্রটাকে সুন্দরভাবে এখানে ড্র অ্যান্ড লেভেল ডায়াগ্রাম করে তারপর এই পয়েন্টগুলো সুন্দরভাবে লিখছো। তাহলে কোনটা বেশি অ্যাট্রাকটিভ? এখন টিচারের হাতে আসা হলো মনে করো 3 মার্ক। এখন ওই স্টুডেন্টকে যদি 3-এ 3 দেয়, আর তুমি চিত্র না আঁকার পরেও যদি তোমাকে 3 দেয়, এটা তো বৈষম্য হয়ে গেল। এই জন্য টিচার বাধ্য হয়ে তোমাকে 1.5 বা 2 দিবে। তাহলে ওই একটা মার্কে ওইখানেই তোমাকে এক কেটে ফেলবে। সো এই জন্য আসলে চিত্রটা খুব বেশি ম্যাটার করবে বায়োলজিতে, ঠিক আছে। চিত্রগুলো এঁকে যাবে অবশ্যই, এগুলো আহামরি কঠিন না। পেন্সিল দিয়ে যা যা মানে একদম জি স্পঞ্জ যাতে দেখা যায়, নিউক্লাসটা দেখা যাইতে হবে, এরকম দাগগুলো থাকতে হবে, মাইওফাইব্রিলগুলো একটু দেখাই দিবা এঁকে এঁকে। সার্কুলামাটা বাইরে, সার্কুলামা হলে আবরণটা আর কি, তাই দেখাই দিবা। হৃদপেশিতে ইন্টারক্যালেটেড ডিস্কটা দিবা, এগুলো হচ্ছে ইন্টারক্যালেটেড ডিস্ক। হ্যাঁ, ইন্টারক্যালেটেড ডিস্কটা করবে। আর নিউক্লাস এগুলোতে আছে। আর হচ্ছে অনিচ্ছিক পেশি। তাহলে ঐচ্ছিক পেশি মানে কি? উদাহরণ হলো মানুষের হাত। অনৈচ্ছিক পেশি মানে হলো আমাদের অন্ত্রের ক্রমসংকোচন। কার্ডিয়াক পেশি মানে তো জানো। স্নায়ু টিস্যুর মধ্যে নেফ্রনের চিত্রটা, নিউরনের চিত্রটা ড্র অ্যান্ড লেভেল খুব ভালো মতো করে আঁকবা, ঠিক আছে। ড্র অ্যান্ড লেভেল ভালো মতো করে একটা নিউরনের চিত্র সহ সুন্দর মতো করে আঁকবা। দেন এখানে যা যা কন্টেন্ট আছে, এখানে কয়টা অংশ, আমরা যেটা হচ্ছে কুজদেহ, এটা হচ্ছে তোমার প্রলম্বিত অংশ। কুজদেহ থেকে 2 ধরনের প্রলম্বিত অংশ পাওয়া, যেগুলো হচ্ছে ড্যান্ড্রাইট, এটা হচ্ছে এক্সন। দেন ড্যান্ড্রাইটের মধ্যে কী পাওয়া যায়, এইগুলো বিস্তারিত একটু পড়ে যাবা, ঠিক আছে। এতটুকুই, এখানে আহামরি আর কিছু নাই। লাস্ট অংশটা অতটা গুরুত্বপূর্ণ না। ওকে। আর এগুলো হচ্ছে তোমার পরীক্ষার দিন আগে দেখাই দিব। কি বলে, ব্যবহারিক পরীক্ষার আগের দিন এখানে কি কি ধরতে পারে না পারে, এখান থেকে মোটামুটি কিছু কোয়েশ্চেন ধরতে পারে তোমাদের ব্যবহারিকে, যদি ব্যবহারিক ঠিকঠাকভাবে হয় আর কি। এগুলো ব্যবহারিক পরীক্ষার আগে দেখাই দিব একটা ক্লাসে, পুরো জীববিজ্ঞান বইয়ের মধ্যে যা যা ব্যবহারিক কোয়েশ্চেন আসতে পারে সব একসাথে। কোষ বিভাজন আসো। কোষ বিভাজন থেকে মোটামুটি 5টা কোষ বিভাজনের মধ্যে এখানে একটা লাইনও বাদ দেওয়া যাবে না। হ্যাঁ,
5টা ধাপের মধ্যে আর কি মাইটোসিসের। মেইনলি মাইটোসিসে তোমাদের আসবে প্রোফেজ, প্রোমেটাস, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। এই 5টা ধাপের মধ্যে চিত্রসহ অবশ্যই একটা চিত্র ড্রয়ার লেভেল ভালো মতো করে প্র্যাকটিস করবা। তোমাকে চিত্র দেখেই হয়তো তোমাকে ধরতে হতে পারে এটা কোন ধাপের চিত্র তোমাকে দেওয়া আছে। মানে তুমি চিত্র দেখা ছাড়া দেখা যাবে যে অনেক সময় তুমি কোয়েশ্চেনই ধরতে পারতেছো না। সো চিত্রটা ভালো মতো করে প্র্যাকটিস করতে হবে। এই ধাপগুলোতে প্রোফেজের জন্য কী কী হয় একদম 5-6 লাইন যাতে একদম ঠোঁটের আগায় থাকে কী কী হয় এগুলা। প্রোমেটাফেজ স্পিন্ডযন্ত্র সৃষ্টি হয়, এই যে স্পিন্ডযন্ত্র এখানে মাঝখানে ইকুয়েটর অঞ্চল বলি, ঠিক আছে। মেটাফেজ সবচেয়ে মোটা খাটো হয়, একদম মোটা করে আঁকবা তখন, ঠিক আছে। অ্যানাফেজ যাবে বিএল যে আয়ের মতো ধারণ করে, এই বিএল যে আয়ের মতো করে এই পাশে পাশে করে চলে যাচ্ছে এমন করে দিবা। বি হলে মেটা, এল হলে সাবমেটা, অ্যাক্রোটেলোসেন্ট্রিক এভাবে করে দেখা যায়। টেলিফেজ হলে অলমোস্ট দুইটা ভাগে ভাগ হয়ে যাবে, নিউক্লিয়াসটা এরকম করে দিবা। এগুলো না, এখান থেকে প্রথম চিত্রটা জাস্ট এটা, এখান থেকে জাস্ট এটা, মানে শুধু উদ্ভিদেরটা, প্রাণীটা লাগবে না। এটা এটা হচ্ছে এটা, এটা হচ্ছে এটা। কপাল খারাপ হলে মাঝে মধ্যে উদ্ভিদেরটাও দিয়ে দেয়, প্রাণীটা দিয়ে দেয় তোমাকে চিত্রে। উদ্ভিদেরটা বিশেষ। মাইটোসিসের গুরুত্ব ফর ঘ নাম্বারের জন্য খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে। ঘ নাম্বারের জন্য ভালো মতো করে পড়বা, ক্যান্সার, টিউমার সব কিছু এখানে ঢুকাই দিতে পারবা। এবার সে মিওসিস মানে একটা কোষ থেকে 4টা কোষ তৈরি হওয়া। এখান থেকে খ নাম্বার আসতে পারে মিওসিস কেন, হ্রাসমূলক কোষ বিভাজন, কারণ অপত্য কোষে মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায়। এই যে গেল। এরপর হচ্ছে ক্রোমোজোম, এখানে আমাদের গুরুত্ব, মিওসিসের গুরুত্বটা কেন গুরুত্বপূর্ণ, হ্যাঁ। প্রজাতির ক্রোমোজোম সংখ্যা অক্ষুণ্ণ রাখা, হ্যাঁ, এইগুলা এখানে এক্সপ্লেন করে দিবা। ভালো মতো করে লাইন বাই লাইন পড়বে আর কি। জীবনী শক্তি খুব গুরুত্বপূর্ণ, বিশেষ করে সালোকসংশ্লেষণ এবং শ্বসনটা। সালোকসংশ্লেষণ থেকে ধাপগুলো তো পড়তেই হবে, 2টা ধাপ আছে, একটা হচ্ছে আলোক নির্ভর অধ্যায়, আলোক নির্ভর অধ্যায় এটা এমসিকিউতে আসতে পারে, কে আবিষ্কার করেন, 2টা পর্যায়ে বিজ্ঞানী ব্ল্যাকম্যান। আলোক নির্ভর অধ্যায়, আলোক নিরপেক্ষ অধ্যায়, হ্যাঁ। আলোক নির্ভর অধ্যায়ে দেখো আমাদের কী কী হয় সবচেয়ে মনে রাখবো। আলোক নির্ভর অধ্যায়ে আমরা এটিপি পাই, এনএডিপিএইচ পাই, এটিপি পাই, এনএডিপিএইচ পাই। এই এটিপি এবং এনএডিপিএইচ ইউজ করে আলোক নিরপেক্ষ অধ্যায়ে গ্লুকোজ তৈরি হয়। কী তৈরি হয়, গ্লুকোজ তৈরি হয়। এবং এই গ্লুকোজ ইউজ করে শ্বসনের বিভিন্ন ধাপে আলটিমেটলি এটিপি তৈরি হয়। তাহলে আমরা আগে তো সালোক সংশ্লেষণ পড়বো। সালোক সংশ্লেষণের 2টা ধাপ, আলোক নির্ভর এবং আলোক নিরপেক্ষ। আলোক নির্ভর অধ্যায়ে কী হয়, এটিপি এবং এনএডিপিএইচ তৈরি হয়। তাহলে আলোক নির্ভর অধ্যায়ে তোমার এটিপি এবং এনএডিপিএস তৈরি হবে, এবং আলোক নিরপেক্ষ অধ্যায়ে ওই এটিপি এনএডিপিএসটি ইউজ করে আলটিমেটলি এখানে গ্লুকোজ তৈরি হবে। শ্বসনে গিয়ে ওই গ্লুকোজটা ইউজ করে তোমার এটিপি তৈরি হবে 38 ঠিক আছে। তো এগুলো একটু রিডিং পড়বা, এখানে কী কী লাগে। এখানে আলটিমেটলি আমাদের চক্রীয় অচক্রীয় ফটোফসফোরাইলেশন হয়, তোমাদের অত বিস্তারিত নাই, এখানে জাস্ট এটিপি এনএডিপিএস তৈরি হয় এতটুকুই বলা আছে। দেখো এডিপি ইনঅর্গানিক ফসফেট, এডিপি মানে হলো অ্যাডেনোসাইন ডাই মানে হলো 2, মানে 2টা ফসফেট ইনঅর্গানিক ফসফেট, মানে এখানে একটা ফসফেট আছে, তাহলে ডাইয়ের সাথে যদি আরেকটা ফসফেট যুক্ত হয় ট্রাইফসফেট তৈরি হবে না, এটিপি অ্যাডেনোসাইন ট্রাইফসফেট তৈরি হচ্ছে, ঠিক আছে। 3টা ফসফেট তৈরি হলো। আর আলোক, ওয়ালাইকুম আসসালাম, কিরে কই গেছিলা তুমি, আমরা তো প্রায় 3টা অধ্যায় শেষ করলাম। এখন আসছে, আচ্ছা। পরীক্ষা কেমন হলো? 5টা লিখছো? এমসিকিউ কয়টা হবে? গুড, ভালো মতো করে বাকি পরীক্ষাগুলো দাও, তাহলে হলো। ক্যালভিন চক্র, তাহলে দেখো আমরা এখানে আলোক নিরপেক্ষ অধ্যায়ে কিছু অংশ পাবো, সেটা হচ্ছে ক্যালভিন চক্র, হ্যাচু-স্ল্যাক চক্র। ক্যালভিন চক্রকে আমরা অপর নাম বলি সি3 চক্র। কেন সি3 চক্র বলি, কারণ ক্যালভিন চক্রের প্রথম স্থায়ী পদার্থের নাম হলো 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড, 3PGA দিয়ে মনে রাখবা, 3PGA। ক্যালভিন চক্রের প্রথম স্থায়ী পদার্থের নাম কি, 3PGA। ক্যালভিন চক্রের প্রথম স্থায়ী পদার্থের নাম 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড। এই 3-ফসফোগ্লিসারিক অ্যাসিডটা 3 কার্বন বিশিষ্ট, এই জন্য ক্যালভিন চক্রের অপর নাম সি3। এটাই তোমাদের বই বলা আছে, ক্যালভিন চক্রের পুরো লেখা জুড়ে এইটা বলা আছে। ক্যালভিন চক্রকে কেন ক্যালভিন চক্র বলা হয়, কারণ এটা বিজ্ঞানী ক্যালভিন এটা আবিষ্কার করেন। এরপরে কেন এটা সি3 চক্র বলা হয়, কারণ এই চক্রের প্রথম স্থায়ী পদার্থ হলো 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড, যেটা 3 কার্বন বিশিষ্ট, এই জন্য এটাকে সি3 চক্র বলা হয়, ঠিক আছে। এরপর হচ্ছে হ্যাচু-স্ল্যাক চক্র। হ্যাচু-স্ল্যাক চক্রকে কেন হ্যাচু-স্ল্যাক চক্র বলা হয়, কারণ বিজ্ঞানী হ্যাচ এবং স্ল্যাক এটা আবিষ্কার করেন। এছাড়া সি4 চক্র কেন বলা হয়, কারণ এই আমাদের এই হ্যাচু-স্ল্যাক চক্রের প্রথম আবিষ্কার পদার্থের নাম হলো UA, অক্সালো অ্যাসিডিক অ্যাসিড। এগুলা তাহলে ক্যালভিন চক্রের প্রথম স্থায়ী পদার্থ 3PGA, 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড। হ্যাচু-স্ল্যাক চক্রের প্রথম স্থায়ী পদার্থ UA, অক্সালো অ্যাসিডিক অ্যাসিড, যেটা হলো 4 কার্বন বিশিষ্ট, এই জন্য এটাকে আমরা সি4 চক্র বলি। তাহলে সি4 আমাদের আশেপাশে যে উদ্ভিদগুলো আছে স্বাভাবিক বা আম গাছ, বট গাছ,
তারপর যে গাছগুলো তুমি দেখতে পাচ্ছ ম্যাক্সিমাম এগুলোতে সিটি চক্র ঘটে। তাছাড়া তোমার আমাদের যে ঘাস জাতীয় উদ্ভিদ ভুট্টা, নটে ঘাস, মোথা ঘাস ইত্যাদিতে আমরা C4 চক্র দেখি। ম্যাক্সিমাম দেখা যায় যে আমাদের যেগুলা তোমার মরুভূমির উদ্ভিদ এগুলোতে আমরা C4 চক্র বেশি দেখি এবং C4 চক্রের আউটকাম বেশি হয়। সালোক সংশ্লেষণের মধ্যে ভূমিকাটা খুব গুরুত্বপূর্ণ। আলোর কি ভূমিকা রয়েছে? একটা নির্দিষ্ট পরিমাণ আলোতে সালোকসংশ্লেষণের হার বেশি হয় নির্দিষ্ট বর্ণের আলোতে। হ্যাঁ, এটা হচ্ছে, এটা দিয়ে মনে রাখবা। হ্যাঁ, ব্যাককল দিয়ে মনে রাখবা না, এটা না, বেনি কলা, হ্যাঁ, বেনি কলা দিয়ে মনে রাখবা। বেগুনি নীল কমলা লাল, বেগুনি নীল কমলা লাল, হ্যাঁ, বেনি কলা, বেগুনি নীল কমলা লাল, বেগুনি নীল কমলা লাল সবচেয়ে বেশি হয়। তাছাড়া ন্যানোমিটার হিসাবে তরঙ্গ ধরলে 400 থেকে 480 এবং 680 ন্যানোমিটার তরঙ্গে সবচেয়ে ভালো হয়। এছাড়া কিছু প্রভাবক আছে, প্রভাবকগুলো ইন্ডিভিজুয়ালি ফর সিকিউ ভালো মতো করে মনে রাখবা। ফর সিকিউ, ঠিক আছে, দাগায় ফেলো। ফর সিকিউ এগুলো বাহ্যিক প্রভাবকগুলো মনে রাখতে হবে আলাদাভাবে, কোনটা কী হলে কী হয়। তুমি একদম সামারি করবা, কার্বন ডাইঅক্সাইড বাড়লে কি বাড়ে নাকি কমে, এভাবে এরকম একটা সামারি করবা। হ্যাঁ, নিজে জাস্ট এরকম একটা চিহ্ন দিয়ে মনে রাখবা। পানির ক্ষেত্রে কী হয়, অক্সিজেনের ঘনত্ব কমে গেলে উল্টা হয়, এই জন্য আমি এরকম একটা চিহ্ন দিলাম। অক্সিজেনের ঘনত্ব বেড়ে গেলে সালোকসংশ্লেষণের হার কমে যায়, ঠিক আছে, উল্টা। এই যে বেড়ে গেলে সালোকসংশ্লেষণের হার কমে যায়, এই যে বেড়ে গেলে সালোকসংশ্লেষণের হার কমে যায়। খনিজ পদার্থের ক্ষেত্রে সেম। ক্লোরোফিল পাতার বয়স খুব বেশি হলেও সালোকসংশ্লেষণ বেশি হয় না। পাতার বয়স বাড়ার সাথে সাথে আমাদের মানে একেবারে কচি পাতায় আর কি, বয়স্ক পাতায় সালোকসংশ্লেষণের হারটা কম হয়। একবারে কম বয়স্ক কিংবা বেশি বয়স্ক পাতায় সালোকসংশ্লেষণের হারটা কম হয়, মোটামুটি মাঝারি বয়সের পাতায় এটা বেশি হয়। শর্করার পরিমাণ বিকেলের দিকে আমাদের সালোকসংশ্লেষণ চলাকালীন সময় শর্করার পরিমাণ পরিবহন কম হলে সেখানে এটা জমা হয়ে থাকে, বিকেলে পাতায় শর্করার পরিমাণ বেশি থাকে বলে সালোকসংশ্লেষণের গতি মন্দর হয়ে যায়। পটাশিয়াম অনুঘটক হিসেবে কাজ করে, এনজাইমের প্রভাবও রয়েছে। এভাবে করে অভ্যন্তরীণ এবং বাহ্যিক প্রভাবক আলাদাভাবে ভালো মতো করে পড়বা। দেন এখানে ফর সিকিউ ঘ নাম্বারের জন্য এটা মনে রাখবা, সালোক সংশ্লেষণের গুরুত্ব খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এগুলো রিডিং পড়বা, রিডিং পড়ে যা যা মনে থাকে এইগুলাই। ওকে, এরপরে যদি শ্বসন আমরা দেখি, শ্বসন হচ্ছে আমাদের এখানে দ্বিতীয়। তাহলে আমরা সালোক সংশ্লেষণে কী তৈরি করলা, সালোক সংশ্লেষণে তুমি গ্লুকোজ তৈরি করলা আলটিমেটলি। এখন ওই গ্লুকোজটাকে তোমার এটিপি তৈরি করতে হবে না, এটিপি যেটা দিয়ে আলটিমেটলি উদ্ভিদ তার শারীরবৃত্তীয় কাজগুলো চালাবে। আমাদের শ্বসন দুই প্রকার, একটা হচ্ছে সবাত, একটা হচ্ছে অবাত। সবাত মানে এখানে অক্সিজেনের প্রয়োজন হবে, অবাত মানে অক্সিজেনের প্রয়োজন ছাড়াও এটা চলবে। সবাত শ্বসনের বিক্রিয়াটা খুব গুরুত্বপূর্ণ। গ্লুকোজ এখনও গ্লুকোজ অক্সিজেনের সাথে বিক্রিয়া করে বিভিন্ন এনজাইমের ক্ষেত্রে কাজ করবে, ছন্ন কার্বন ডাইঅক্সাইড, পানি এবং শক্তি তৈরি করবে। এবং এখানে মূলত 686 কিলো ক্যালোরি শক্তি তৈরি হবে পার মোল গ্লুকোজ থেকে, ঠিক আছে। তাহলে এটা আমরা এটা পড়বো এবং 38 এটিপি পাবো টোটাল। অবাত শ্বসনের জন্য এটা পড়বা, এক্ষেত্রে অক্সিজেনের প্রয়োজন হয় না, গ্লুকোজ, ইথাইল অ্যালকোহল এবং শক্তি তৈরি হয় 56 ক্যালোরির মতো শক্তি তৈরি হয় এখানে। আমাদের এখানে অবাত শ্বসনে ইথাইল অ্যালকোহল এবং ল্যাকটিক অ্যাসিড পাওয়া যায়। এখানে এই চারটা তুমি যত ভালো করে বুঝবা শ্বসনের ধাপগুলো তোমার জন্য তত সহজ হয়ে যাবে। দেখো এখানে ফার্স্টে গ্লুকোজ আছে, এই গ্লুকোজটাতে কি হবে, গ্লাইকোলাইসিস নামক একটা প্রক্রিয়া হবে। দেখো নামের মাঝে মিল আছে, গ্লাইকো মানে হলো গ্লুকোজ, লাইসিস মানে হলো ভাঙা, লাইসিস মানে কি, লাইসিস মানে হলো ভাঙা, তাহলে গ্লাইকোলাইসিস মানে হলো গ্লুকোজ ভাঙা। এই যে গ্লুকোজটা ভাঙতেছে গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায়, এবং এখানে 2 অণু পাইরুভিক অ্যাসিড তৈরি করলো সে। এবং এই প্রক্রিয়ার জন্য তোমার 4 অণু এটিপি এবং NADPH2 শক্তি তৈরি হলো এই প্রক্রিয়ার সময় আর কি। গ্লুকোজটা গ্লাইকোলাইসিসে প্রক্রিয়ায় পাইরুভিক অ্যাসিড তৈরি করার সময় 4 অণু এটিপি NADPH2 তৈরি হয়। তাহলে গ্লাইকোলাইসিসে কি হয়, গ্লাইকোলাইসিসে গ্লুকোজ ভেঙে পাইরুভিক অ্যাসিড তৈরি করে। এরপরে দেখো পাইরুভিক অ্যাসিডটা অ্যাসিটাইল কোয়া অ্যাসিডটিতে চলে যাবে, এই সময় কার্বন ডাইঅক্সাইড এখনও বেরিয়ে যাবে, অ্যাসিটাইল কোয়া এনজাইম কাজ করবে এবং NADPH2 তৈরি হবে। এরপরে হচ্ছে এর পরের ধাপটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, অ্যাসিটাইল কোয়াটা চলে যাবে ক্র্যাবস চক্রে, ঠিক এপাশেও অ্যাসিটাইল কোয়াটা চলে যাবে ক্র্যাবস চক্রে। এবং প্রতিটা ক্র্যাবস চক্র থেকে প্রতিটা অ্যাসিটাইল কোয়া থেকে আলটিমেটলি 3 অণু NADH2 পাই, 1 অণু FADH2 পাই, 1 অণু GTP পাই। তার মানে টোটাল 2 অণু ক্র্যাবস চক্র থেকে আমরা 6 অণু NADH2 পাই, 2 অণু FADH2 পাই, 2 অণু GTP পাই। এবং আলটিমেটলি সবগুলো থেকে আমরা যদি ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন বা ETC চেইনের মধ্যে দিয়ে নিয়ে যাই 38 অণু ATP পাবো। ওকে, তাহলে চিত্রটা ভালো মতো করে মনে রাখিও। এখানে গ্লুকোজটা গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় ভেঙে পাইরুভিক অ্যাসিড তৈরি করবে, পাইরুভিক অ্যাসিডটা তোমার অ্যাসিটাইল কোয়া তৈরি করবে, অ্যাসিটাইল কোয়াটা দেন ক্র্যাবস চক্রে চলে যাবে, ক্র্যাবস চক্রে গিয়ে প্রতিটা ক্র্যাবস চক্রে 3 অণু NADH2, 1 অণু FADH2, 1 অণু GTP তৈরি হবে। দ্যাটস ইট, এতটুকু। এখন আমরা এখানে ইনডেপথ সবগুলো দেওয়া আছে। গ্লাইকোলাইসিসে কী হবে,
এই যে গ্লুকোজ ভেঙে পাইরুভিক অ্যাসিড তৈরি হয় এবং এখনও তোমার চারণে এটিপি দুইয়নে এনএডিএসও তৈরি হয়, এটাই বললাম। এবং এটা সবাত অবাত প্রথম পর্যায়ে। অ্যাসিটাইল কোএসিসটি, অ্যাসিটাইল কোএসিসটি হচ্ছে তোমার এই ক্ষেত্রে দেখো প্রতিয়নে পাইরুভিক অ্যাসিডটা ভেঙে অ্যাসিটাইল কোয়ে তৈরি করে এবং এখানে দুইয়নও কার্বন ডাইঅক্সাইড দুইয়নও এনএডিএসও তৈরি হয়, এতটুকু জানলে চলবে। ক্র্যাবস শর্করা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, স্যার হ্যান্স ক্র্যাব এটা আবিষ্কার করেন এবং এখান থেকে আমরা এখন অ্যাসিটাইল কোয়ে থেকে 3 এনএডিএস2 এখন এফএডিএস2 এখনও জিটিপি পাই, বললাম না? তাহলে টোটাল দুইয়নও থেকে ডাবল করে দিবা। ইলেকট্রন ট্রান্সপোর্ট চেন আলটিমেটলি কী হবে, এখানে তুমি যে এনএডিএস2 পেয়েছো, এফএডিএস2 পেয়েছো, জিটিপি পেয়েছো, এগুলো ভেঙে এটিপিতে পরিণত হবে এবং টোটাল 28 এটিপি পাবো। এই চারটা খুব গুরুত্বপূর্ণ। গ্লাইকোলাইসিসের টোটাল উৎপাদিত বস্তু হচ্ছে এগুলা, এখান থেকে তুমি এটা পাবা। এবং দেখো এখানে তুমি আমি কি বললাম, এনএডিএস2 থেকে এটিপি বের করার জন্য 3 দ্বারা গুণ দিবা। এখন এনএডিএস2 সমান 3 অণু এটিপি, এখন এফএডিএস2 সমান 2 অণু এটিপি, এখন জিটিপি সমান 1 অণু এটিপি, ঠিক আছে? তাহলে এনএডিএস2 থেকে এটিপি বের করার সময় 3 দ্বারা গুণ দিবা, এফএডিএস2 কে 2 দ্বারা গুণ দিবা, জিটিপিকে 1 দ্বারা গুণ দিবা। তাহলে দেখো এখান থেকে আমরা যদি বের করি, এখানে তুমি এটাকে কত দ্বারা গুণ দিবা, 3 দ্বারা, তার মানে 3 দুগুণে 6, 6 ছাড়ে 10, 10 থেকে 2 অণু খরচ হবে, বাকি 8 অণু থাকবে, 8 অণু থাকবে। অ্যাসিটাইল কোএসিসটি, এখানে দেখো তুমি এখানে এনএডিএস2 আছে টোটাল কয় অণু, 2 অণু, তাহলে 3 দ্বারা গুণ দিবা, এটিপি আমি পাইছি। এবার হচ্ছে ক্র্যাবস চক্র, ক্র্যাবসের মধ্যে এটাকে 3 দ্বারা গুণ দিবা, এটাকে 2 দ্বারা গুণ দিবা, এটাকে 1 দ্বারা গুণ দিবা। তাহলে এখানে 3 6 18, 18 2 দুগুণে 4, 18 আর 4 হবে 22, 22 আর 2 হবে 24, টোটাল এদিকে 18, 18 আর 4 হলো 22, 22 আর 2 24। তাহলে এখানে 24, এখানে 6, 24 আর 6 30, 30 আর 8 38, 38 অণু এটিপি, 6 অণু কার্বন ডাইঅক্সাইড। এভাবে করে আমরা হিসাবটা মিলাবো, ঠিক আছে? অবাধ শ্বসন লেস কম গুরুত্বপূর্ণ, বাট একবার পড়ে যাবা কী কী তৈরি হয় না হয়। এবং শ্বসন ক্রিয়ার জন্য প্রবাহক সমূহ খুব গুরুত্বপূর্ণ, হ্যাঁ? এবং এখানে বাহ্যিক প্রবাহক তাপমাত্রা, অক্সিজেন, পানি, আলো, কার্বন ডাইঅক্সাইড। তাপমাত্রা কত, 20 থেকে 45, হ্যাঁ 20 থেকে 45। আর সালোক সংশ্লেষণের জন্য ছিল 22 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস, মনে রাখতে হবে। আর অভ্যন্তরীণ প্রবাহক যা যা আছে এগুলো একবার রিডিং দিবা। শ্বসনের গুরুত্ব, কেন শ্বসন দরকার হয়, সেমভাবে আমাদের ঘ নাম্বার আসতে পারে। ততটুকুই হচ্ছে আমাদের জীবনী শক্তি অধ্যায়টা, ঠিক আছে? এরপরে আমাদের যে অধ্যায়টা আছে সেটা হচ্ছে খাদ্য পুষ্টি পরিপাক। খাদ্য পুষ্টি পরিপাক থেকে এটা মোটামুটি অনেক বড় অধ্যায়, আমাদের অনেক কিছু আসতে পারে। মাইক্রো নিউট্রিয়েন্টগুলো আলাদাভাবে মনে রাখিও, হ্যাঁ যে কোনো একটা মনে রাখিও, তাহলে বাকিগুলো মনে রাখতে হবে। এমজিকে ক্যাফে ফর নাইস চপস, এটা দিয়ে তুমি মাইক্রোগুলো মনে রাখিও। এমজিকে ক্যাফে ফর নাইস চপস। ম্যাগনেশিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, আয়রন, তোমার নাইট্রোজেন, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, ফসফরাস, সালফার, টোটাল 9টা, ঠিক আছে? মাইক্রোনিউট্রিয়েন্টগুলো বাকিগুলো 7টা। এরপর আসো এগুলোর উপাদান, এগুলোর জন্য কি কি হতে পারে, মানে তোমার এগুলো না থাকলে আর কি কি হতে পারে তোমার সিমটম বলতে পারো, বা এগুলোর অভাবে কি কি সমস্যা হয়, এগুলো রিডিং পড়বে। এগুলো এমসিকিউর জন্য খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে? পুষ্টি উপাদানের ফলে ডিফিসিয়েন্সি, সিমটম, এই যেগুলো তো আরও সুন্দর মতো দেওয়া আছে বক্সে, রিডিং পড়বা, হ্যাঁ? এরপরে হচ্ছে এগুলা আমিষ জাতীয় খাদ্য, আমাদের খাদ্য উপাদান টোটাল 3 ভাগে ভাগ করা হয়েছে। শর্করা, আমিষ, স্নেহ, আরও 3 ধরনের খাদ্য রয়েছে, খাদ্যপ্রাণ, ভিটামিন, টোটাল আমাদের 6টা। খাদ্যপ্রাণ এর অপর নাম হচ্ছে ভিটামিন, খনিজ লবণ। আমিষের কাজ হলো দেহে বৃদ্ধি সাধন করা, ক্ষয়পূরণ করা। শর্করা হচ্ছে দেহে শক্তি উৎপাদন করা, এটা হচ্ছে তাপ ও শক্তি উৎপাদন করা, স্নেহ জাতীয় খাদ্য। রাফেজ কেন দরকার, মলের পরিমাণ বৃদ্ধি করে, বৃহদন্ত্র থেকে মল নিষ্কাশনে সাহায্য করা, ঠিক আছে? আমিষ জাতীয় খাদ্যের মধ্যে উপাদান উৎসগুলো কয়েকটা মনে রাখবা, মাছ, মাংস, ডিম, দুধ, ডাল ইত্যাদি। প্রাণীজ আমিষ কী হতে পারে, উদ্ভিজ্জ আমিষ কী থাকতে পারে। শর্করার মধ্যেও সেম, এখানে শর্করার এই 4টা খুব গুরুত্বপূর্ণ। এক শর্করার উদাহরণ হচ্ছে গ্লুকোজ, দুই শর্করা হচ্ছে সুক্রোজ, ল্যাকটোজ, লেসু দিয়ে রাখতে পারো। বহু শর্করা হচ্ছে শ্বেতসার, গ্লুকোজেন। কোথায় পাওয়া যায় এটা একটু পড়তে পারো। স্নেহ জাতীয় খাবারের উৎসগুলো মনে রাখিও, এমসিকিউর জন্য, সব এমসিকিউ, এগুলো সিকিউতে আসবে না, এগুলোও আমাদের এমসিকিউ। এডিইকে, চর্বিত দ্রবণীয় ভিটামিন নাম কি, এডিইকে, হ্যাঁ? এর উৎস কি, ডি এর উৎস কি, ই এবং কে এর উৎস কি, ঠিক আছে? এগুলো এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ। রাফেজের কাজ কি, মোটামুটি এটা হচ্ছে খাদ্য পিরামিড। এগুলো কম গুরুত্বপূর্ণ, এখান থেকে খুব একটা কিছু আসে না, এগুলো পড়ে কোলাইতে পারবে না, যদি দেয় তাহলে তো মানে এটা স্বাভাবিকভাবে কি আনসার করতে পারবে না, এখান থেকে অনেক বড় ছাড়। পুষ্টির অভাবজনিত রোগ, এখানে গয়টার কথা বলা আছে, গয়টার কেন হয়, রাতকানা রোগ হয়, জ্যারফথ্যালমিয়া, এই যে এটা পড়ে রাখবা। ভিটামিনের অভাবে চোখ ক্ষতিগ্রস্ত হয়, জ্যারফথ্যালমিয়া হচ্ছে মূলত অনেকগুলো রোগের সমষ্টি, বুঝছো? জ্যারফথ্যালমিয়া নির্দিষ্ট একটা রোগ না, জ্যারফথ্যালমিয়া অনেক রোগ, এখানে কয়েকটা রোগের কথা বলা আছে, তন্মধ্যে নাইট ব্লাইন্ডনেস হচ্ছে অন্যতম, ঠিক আছে?
তো জাইরোথ্যালমিয়া থেকে 7 থেকে 8টি মাত্রা রয়েছে। সর্বনিম্ন মাত্রাটা হচ্ছে রাতকানা। 2 থেকে 5 বছরের মধ্যে এটা দেখা যায় শিশুদের মধ্যে রড কোষগুলো ক্ষতিগ্রস্ত হয়, যেটা রাতে দেখতে সাহায্য করে, এবং রোগটা বেড়ে গেলে কর্নিয়া ঘোলাটে হয় রাতকানা। দশা থেকে শুরু করে চতুর্থ বা পঞ্চম মাত্রার জাইরোথ্যালমিয়া ভিটামিন এর কিছু ভিটামিন এ সহ কিছু ওষুধ প্রয়োগে ভালো হয়, কিন্তু রোগ চূড়ান্ত মাত্রায় তার কাছাকাছি পৌঁছে গেলে কর্নিয়া প্রতিস্থাপন অস্ত্রোপচার ছাড়া আর কোনো কিছু করার থাকে না। ঠিক আছে, এবার শুধু রিক্যাটস কেন হয়? ভিটামিন ডি এর অভাবে এই রোগ হয়। রিডিং পড়বে এগুলো, হ্যাঁ, কী কী হতে পারে? রক্ত শূন্যতা, অ্যানিমিয়া, ভিটামিন বি12, ফলিক অ্যাসিড, লৌহ ইত্যাদির অভাবে এটা হতে পারে। এরপর হচ্ছে পুষ্টি উপাদানের শক্তি, এখান থেকে আহামরি গুরুত্বপূর্ণ নয়, এককগুলো মনে রাখবা, হ্যাঁ। এক খাদ্য ক্যালোরি সমান 1 কিলো ক্যালোরি বা 4.2 কিলোজুল। তাহলে এই চারটা মনে রাখতে পারো, এখান থেকে এমসিকিউ আসতে পারে। দাগায় নাও, আমি বলছিলাম শুরু থেকেও কিন্তু বলে দিচ্ছি যে দাগায় ফেলো, না দাগালে কিন্তু শুধু দেখলে সব কিছু মনে থাকবে না। ঠিক আছে, শর্করা 4 ক্যালোরি, আমিষ 4 ক্যালোরি, চর্বি 9 ক্যালোরি, মানে প্রতি গ্রাম থেকে আমরা এত ক্যালোরি করতে পেতে পারি। তাহলে সবচেয়ে বেশি পাই চর্বি থেকে, এই জন্য চর্বি জাতীয় খাবার কম খেতে হয়। বিএমআই ফর সিকিউ, তাহলে একটা সিকিউ কন্টেন্ট পেলাম, সেটা হচ্ছে বিএমআই। বিএমআর থেকেও বিএমআইটা বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, বিএমআর থেকেও বিএমআইটা বেশি গুরুত্বপূর্ণ। বিএমআইয়ের সূত্রটা একটু কঠিন, এই জন্য এটা সহজে দেয় না। ছেলেদের বিএমআই হচ্ছে এটা, মেয়েদের হচ্ছে এটা, ছেলেদের হচ্ছে এটা। ঠিক আছে, আর এখানে বিএমআর এর মান থেকে আমরা এটা গুরুত্বপূর্ণ, এই চারটা ফর সিকিউ। বিএমআর এর মান থেকে আমরা দৈনিক ক্যালোরি চাহিদা বের করতে পারি, মানে একটা মানে মানুষ সে পরিশ্রমী না, তাহলে তার বিএমআর যত পাবা তার সাথে 1.2 গুণ দিবা, এটা হচ্ছে তার দৈনিক ক্যালোরির মান, মানে সে এত ক্যালোরি খাবার খাবে ডেইলি। হালকা পরিশ্রমী হলে এত বিএমআর মান তার 1.375 গুণ দিবা, এটা হচ্ছে তার ক্যালোরির মান, সে দৈনিক এত ক্যালোরি খাবার খাবে। এভাবে করে আমরা বের করতে পারি। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে বিএমআই হচ্ছে দেহের ওজন, মানে দেহের ওজন যত, মনে করো 50 কেজি ডিভাইডেড বাই দেহের উচ্চতা মিটার স্কোয়ার। মিটারে নেবা, তোমাকে সেন্টিমিটারে থাকুক, ইঞ্চিতে থাকুক, ফুটে থাকুক, ফুট থেকে কীভাবে মিটারে নিতে হয় এটা আজকে কনভার্সনটা শিখে নিও। ঠিক আছে, তো গাইডেও অনেক ম্যাথ থাকতে পারে, সো এগুলো একটু দেখে নিও। তোমাকে ইনভেরিয়েবলি হয়তো অনেক ক্ষেত্রে আমাদের মিটারে, সেন্টিমিটারে দেয় বা ইঞ্চিতে দেয়, ফুটে দেয়, ওখান থেকে আমাদের কনভার্ট করে মিটারে নিয়ে আসতে হবে। মিটারে সেন্টিমিটার ইউজ করা যাবে না। দেন আমরা এটার উপর স্কোয়ার করে যেটা পাবো সেটা হচ্ছে বিএমআই, এবং বিএমআই এই চারটা খুব গুরুত্বপূর্ণ। 28.5-এর নিচে হলে ওজন কম, 28.5-এর 24.9 হলে সুস্বাস্থ্য, 25-29.9 হলে অতিরিক্ত ওজন, হ্যাঁ, 30-এর উপর হলে মোটা হওয়ার প্রথম স্তর, এটা হচ্ছে দ্বিতীয় স্তর, এটা হচ্ছে তৃতীয় স্তর। সেমভাবে পড়ে যাবা, এখানেও বলা আছে। এগুলো কম গুরুত্বপূর্ণ, না পড়লেও কোনো অসুবিধা নাই। এরপর একটা হচ্ছে পরিপাক, তাহলে আমাদের প্রথম অংশটা শেষ এই অধ্যায়ের। এরপর পরিপাক থেকে মোটামুটি পৌষ্টিক নালী যা যা আছে সব কিছু পড়তে হবে। কোথায় কী পরিপাক হয়, পৌষ্টিক নালীতে দাঁতের সংকেতগুলো পড়তে হবে, দেন গলবিল, পাকস্থলী, মোটামুটি সব কিছু পড়তে হবে। দাঁতের সংখ্যাটা মনে রাখ, I2C1 P2 M3, হ্যাঁ, I2C1 P2 M3, I2C1 P2 এবং M3, ওকে। দেন এখানে আমাদের মনে রাখতে হবে যে তোমার বা কত বছর বয়সে কত দাঁতের, এগুলো মনে রাখতে পারবে, কোন দাঁতের কাজ কী, এগুলো পড়তে পারবো। দেন দাঁতের গঠন, হ্যাঁ, মুকুট, মূল, গ্রীবা, তিনটা অংশ থাকে মূলত। ডেন্টিন হচ্ছে তোমার শক্ত অংশ, এনামেল হচ্ছে যেটা উপরে থাকে সেটা কী দিয়ে গঠিত, ক্যালসিয়াম ফসফেট, ক্যালসিয়াম কার্বন, ফ্লোরাইড, দন্তমজ্জা, হ্যাঁ, পাল্প কী দ্বারা গঠিত, সিমেন্টের কাজ কী, এটা হচ্ছে দাঁতের মূল অংশকে, ডেন্টিনকে আবৃত করে এবং সিমেন্টের সাহায্যে দাঁত মাড়ির সাথে আটকানো থাকে। গলাবিল, মুখের পর অংশ হচ্ছে গলাবিল, হ্যাঁ, এটার মধ্যে অন্ননালীতে পৌঁছায় খাবারটা। গলাবিল থেকে পাকস্থলী পর্যন্ত নির্মিত নালীটা হচ্ছে অন্ননালী। পাকস্থলী হচ্ছে তোমার, এখানে অনেকগুলো আমরা গ্যাস্ট্রিক গ্ল্যান্ড পাবো, গ্যাস্ট্রিক গ্রন্থি পাবো, এখান থেকে বিভিন্ন রস নিশ্চিত হবে, যেটাকে আমরা গ্যাস্ট্রিক জুস বলবো। এখানে HCl থাকবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্ষুদ্রান্তের মধ্যে আমরা ডিউটেরাম, জেজুনাম, ইলিয়াম পাবো, হ্যাঁ, ডিউটেরাম, জেজুনাম, ইলিয়াম। ডিউটেরামটা কেমন, ইউ আকৃতির হয়, এখানে আন্তরিক গ্রন্থি পাবো আমরা। ঠিক আছে, ভিলাস পাবো, এখানে ইলিয়ামের মধ্যে আমরা কিছু ভিলাস পাবো। বৃহদন্ত, এটা হচ্ছে মূলত আমাদের পায়ুপথ পর্যন্ত বিস্তৃত ইলিয়াম থেকে, এবং এটা নলাকৃতি হয়। তিনটা অংশ থাকে, সিকুম দিয়ে মনে রাখছিলাম না, সিকাম কোলন মলাশয়। বৃহদন্ত অংশগুলো কি, সিকাম কোলন মলাশয়। এরপরে গ্যাস্ট্রিক গ্রন্থি, তাহলে এটা হচ্ছে আমাদের ডাইজেস্টিভ ক্যানাল। পুষ্টিক তন্ত্র মানে দুইটা অংশ থাকে, একটা হচ্ছে পুষ্টিক নালী, একটা হচ্ছে পুষ্টিক গ্রন্থি। এখন হচ্ছে পুষ্টিক গ্রন্থির মধ্যে শুরুতে যেটা পাবো সেটা হচ্ছে এখানে মুখের মধ্যে লালা গ্রন্থি পাবা। লালা গ্রন্থি হচ্ছে 3 জোড়া, প্যারোটিড গ্রন্থি, সাবম্যাক্সিলারি, সাবলিঙ্গুয়াল, হ্যাঁ, এগুলো লালা রসকলন করে। লালা রসে কী থাকে, টম, টায়ালিন, মল্টেস থাকে। লালা রসে কোন এনজাইম থাকে, টায়ালিন এবং মল্টেস এনজাইম থাকে। অবশ্য যকৃৎ হচ্ছে কেমন, এই যেটা হচ্ছে যকৃৎ, এটা আমাদের একটা তোমার গ্ল্যান্ড হিসেবে কাজ করে, এবং এটা হচ্ছে সর্ববৃহৎ গ্রন্থি। মানবদেহের সবচেয়ে বড় গ্রন্থির নাম হলো যকৃৎ, এবং রং লালচে খয়েরি, 4টা অসম্পূর্ণ
খণ্ড নিয়ে এটা গঠিত। প্রতিটি খণ্ডে অসংখ্য লুভিউল থাকে। এই কোষ পিত্তরস তৈরি করে এবং পিত্তরস ক্ষারীয় গুণ সম্পন্ন হয় ইত্যাদি। এবং এটাকে আমরা জৈব কারখানা বলে থাকি। যকৃতের কাজটা খুব গুরুত্বপূর্ণ ফর সিকিউ, হ্যাঁ, ফাংশন অফ লিভার পরে রাখবা। পিত্ত লবণ তৈরি করা, দেন আমাদের এখানে গ্লাইকোজেন রূপে সঞ্চয় করে গ্লুকোজটাকে পিত্তরস অম্ল প্রশমিত করে ক্ষারীয় পরিবেশ সৃষ্টি করে, ঠিক আছে। এইগুলো আর কি, ইউরিয়া, ইউরিক অ্যাসিড ইত্যাদি বর্জ্য তৈরি করে। খুব গুরুত্বপূর্ণ কাজ এগুলো, কিন্তু প্রত্যেকটা লাইন গুরুত্বপূর্ণ। এরপর সে অগ্নাশয় বা প্যানক্রিয়াস, অগ্নাশয় একটা মিশ্র গ্রন্থি, কারণ এটা থেকে হরমোন এবং এনজাইম দুইটাই নিঃসৃত হয়, ঠিক আছে। হরমোন এনজাইম দুইটাই নিঃসৃত হয়। এনজাইম হচ্ছে তোমার এই যে অগ্নাশয় রয়েছে আমাদের ট্রিপসিন, লাইপেজ, অ্যামাইলেজ সব রকমের এনজাইম পাওয়া যায়, যেটা শর্করা, আমিষ, স্নেহ জাতীয় খাদ্য পরিবাহকে সহায়তা করে। তাছাড়া হরমোন নিঃসৃত হয়, এখানে ইনসুলিন, গ্লুকাগন নিঃসৃত হয়। এগুলো আমাদের গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে। গ্যাস্ট্রিক গ্রন্থি, গ্যাস্ট্রিক গ্রন্থি মানে হলো আমাদের পাকস্থলীতে যে গ্রন্থিগুলো থাকবে এগুলোর নাম গ্যাস্ট্রিক গ্রন্থি। এখান থেকে ট্রিপসিন, লাইপেজ, অ্যামাইলেজ নামক ইত্যাদি এনজাইম আমরা পেয়ে থাকি। এগুলাই মুখে কী কী পরিপাক হয়, খাবার পরিপাকটা সিকিউর জন্য গুরুত্বপূর্ণ। মুখে কী কী পরিপাক হয়, ঠিক আছে। মুখে মূলত টম থাকে, টায়ালিন এবং মল্টেস। টায়ালিনের অপর নাম হচ্ছে সেলিভারি অ্যামাইলেজ। সেলিভারি অ্যামাইলেজ দ্বারা শ্বেতসারটা অল্প পরিপাক হয়, এতটুকু, আর কিছু হয় না। পাকস্থলীতে এসে অত বেশি কিছু হবে না। হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্বারা এখানে পেপসিনুজেন, নাম শেষে নুজেন মানে নিষ্ক্রিয়, তাহলে এটা সক্রিয় পেপসিনে পরিণত হবে। এরপরে পেপসিনটা তোমার এখানে আমিষের কারণে আমিষটাকে পেপসিনটা পলিপেপটাইডে পরিণত করবে, বাস এতটুকুই কাজ। বাকি সব কাজ হবে ক্ষুদ্রান্তে। ক্ষুদ্রান্তে অনেক কাজ হবে, ঠিক আছে। ক্ষুদ্রান্তের মধ্যে তোমার স্নেহপাত্রটা ফ্যাটি অ্যাসিড গ্লিসারে পরিণত হবে। পলিপেপটাইড মানে আমিষ জাতীয় খাদ্যটা তোমার অ্যামিনো অ্যাসিড পলিপেপটাইডে পরিণত হবে। শর্করা জাতীয় খাদ্যটাও তোমার গ্লুকোজে পরিণত হবে। তার মানে সকল খাদ্যের চূড়ান্ত পরিপাক কোথায়? ক্ষুদ্রান্তে। এরপরে খাদ্য শোষণ হবে, আমরা যে খাবারটা খেলাম এটা আবার রক্তে শোষণ হবে। বৃহদন্তে পরিপাক, বৃহদন্তে আহামরি কোনো পরিপাক হয় না, শুধুমাত্র পানি শোষণ হয়, এটা মনে রাখবা। এই যে এক্ষেত্রে আমাদের কি হয়, এই যে পানি শোষিত হয়, ঠিক আছে। ব্যাকটেরিয়া সহায়তা, অপাচ্যাংশ, গাজনের ভোজনের মধ্যে মলের দুর্গন্ধের কারণে ইত্যাদি ইত্যাদি। আত্তীকরণ বা অ্যাসিমিলেশনটা করবা এবং আন্ত্রিক সমস্যা, এই যে হজমের জন্য আমাদের হজম হতে গিয়ে যে যে সমস্যার সম্মুখীন হতে পারে এগুলো এখানে কিছু বলা হয়েছে। ডিসপেজিয়া বা অজীর্ণতা, বদহজম, ঠিক আছে। এগুলো কিছু কারণ বলা আছে। আমাশয় কেন হয়? অ্যান্টামো বা হিস্টুলাইটিকার কারণে, ঠিক আছে। বিস্তারিত পড়া। কুষ্ঠকারী নামক কনস্টিপেশন। এরপর গ্যাস্ট্রিক বা পেপটিক আলসার কেন হয়? হেলিকোব্যাক্টার পাইলোরি নামক ব্যাকটেরিয়ার আক্রমণে। অ্যানসেড, নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগ, এর কারণে আমাদের এই যে তোমার এটা হতে পারে। অ্যাপেন্ডিসাইটিস, অ্যাপেন্ডিসের প্রদাহ, হ্যাঁ, এটাকে আমরা অ্যাপেন্ডিসাইটিস বলি। এক্ষেত্রে কী হতে পারে? অ্যাপেন্ডিকটমি মানে হচ্ছে এটা তোমার কী হতে পারে? অপারেশনের মাধ্যমে, শল্য চিকিৎসার মাধ্যমে অ্যাপেন্ডিক্স অপসারণ, হুইচ ইজ নোন অ্যাজ অ্যাপেন্ডিকটমি। কৃমিজনিত রোগ, ডায়রিয়া, হ্যাঁ, এগুলা ডায়রিয়া কেন হয়? সিগেলা নামক ব্যাকটেরিয়া আক্রমণে। বলা আছে না, পড়তে হবে না তাহলে। এটাই তো আমাদের এই অধ্যায়টাও শেষ। নেক্সট আমরা জীবে পরিবহন অধ্যায়গুলো নেক্সট দিন পড়বো, আগামীকাল। আপাতত আমরা এই 5টা অধ্যায় শেষ করলাম। তোমাদের টার্গেট থাকবে আজকে মিনিমাম 8 থেকে 9টা অধ্যায় যাতে শেষ করতে পারো। আগামীকাল লাস্ট দিন, তোমরা যাতে রিভিশন করতে পারো মিনিমাম 1 থেকে 2 বার, ওকে। সো এইভাবে করে প্রত্যেকটা অধ্যায় নিজেরা ভালো মতো করে শেষ করো। আমি মূলত দেখিয়ে দিই।